আচ্ছা, এর আগের দিন আমরা এগুলা করেছিলাম, তাই না? আমরা কুইক রিভিশন করে ফেলি। দেখো, ইসিআই নেট এটা কে তৈরি করেছে? ইসিআই নেট এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটা 2026-এ তৈরি করেছে নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া। মনে আছে সবার? তারপরে আমরা করেছিলাম মধুমালাই টাইগার রিজার্ভ। এটা কোথায় রয়েছে? এটা অ্যাকচুয়ালি রয়েছে তামিলনাড়ু, কর্ণাটক আর কেরালার সংযোগস্থলে। তবে তবে যেহেতু এটা তামিলনাড়ু সরকার কি করে, কন্ট্রোল করে, তার জন্য এটাকে মধুমালাই টাইগার রিজার্ভ কোথায়, কোন রাজ্যে অবস্থিত যদি বলে, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে তামিলনাড়ু। নেক্সট আমরা করেছিলাম যে 16 বছরের নিচে কম বয়সী শিশুদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলি ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে কে? ইন্দোনেশিয়া গভর্নমেন্ট। নেক্সট আমরা করেছিলাম প্রতি বছর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা কবে হয়? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠা দিবস কবে পালন করা হয়? 1 এপ্রিল পালন করা হয়। এখানে আমি বলেছিলাম যে হিল্টন ইয়াং কমিশন এর রেসপেক্টে কি হয়েছে? ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক তৈরি হয়েছিল। 2026 সালের এপ্রিলে ভারতের কোন প্রতিবেশী দেশ হামিদ প্রকোপ নিয়ন্ত্রণে জরুরি টিকাদান কর্মসূচি শুরু করেছে? এটা হয়ে যাবে আমাদের বাংলাদেশ সরকার। নেক্সট হচ্ছে আইপিএল ইতিহাসে 190টি ম্যাচ খেলে সবচেয়ে বেশি ম্যাচ খেলা বিদেশি খেলোয়াড় কে হয়েছেন? তিনি সুনীল নারিন। তাকে কি বলা হয়? তাকে বলা হয় মিস্ট্রি স্পিনার। এটা আমরা করেছিলাম। ডিজিটাল লাইফ সার্টিফিকেট অভিযান কোন সংস্থা চালু করেছে? এটা চালু করেছে ডিপার্টমেন্ট অফ পেনশন অ্যান্ড পেনশনার্স ওয়েলফেয়ার। কাদের জন্য? যারা বয়স্ক ব্যক্তি, তাদেরকে আর ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়াতে লাগবে না। তারা যে বেঁচে আছেন সেটা জাস্ট ফেস রিকগনিশনের মাধ্যমে তিনি প্রমাণ করতে পারবেন। নেক্সট আমরা পড়েছিলাম আইসিআরএ এর অনুমান অনুযায়ী 2026-27 অর্থবছর ভারতের জিডিপি বৃদ্ধির হার কত? এটা 6.5%। তো এতদূর পর্যন্ত এর আগের দিন আমরা করেছিলাম, নাকি এটা করেছিলাম? হ্যাঁ। ওয়ার্ল্ড হেলথ ডে কবে পালন করা হয়? ওয়ার্ল্ড হেলথ ডে পালন করা হয় প্রতি বছর। কবে পালন করা হয়? 7 এপ্রিল পালন করা হয়। কেন? কারণ 7 এপ্রিল 1948 হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের প্রতিষ্ঠা দিবস, তার দিনটিকে স্মরণ করে রাখার জন্য প্রতি বছর 7 এপ্রিল কি পালন করা হয়ে থাকে? বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়ে থাকে। এই ছিল আমাদের এর আগের দিনের আলোচ্য বিষয়। আজকে আমরা যেটা আলোচনা করব এখান থেকে। ওগুলো আমরা করব, কিন্তু তার আগে আমরা এখান থেকে আলোচনা করি। দেখো, কোশ্চেন নাম্বার 19। কোশ্চেন নাম্বার 19 কি রয়েছে? কোশ্চেন নাম্বার 19, প্রতি বছর 6 এপ্রিল বিশ্বজুড়ে কোন দিবসটি পালিত হয়? প্রতি বছর 6 এপ্রিল বিশ্বজুড়ে কোন দিবসটি পালিত হয়? দেখো, প্রতি বছর 6 এপ্রিল যে দিবসটা পালিত হয় সেটার নাম হচ্ছে আন্তর্জাতিক আন্তর্জাতিক ক্রীড়া দিবস। আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়ে থাকে। এবার প্রশ্ন হচ্ছে, দাদা এখানে যে IDSDP লিখেছো, এটার পুরো নাম কি? এটার পুরো নাম তোমাদের মনে রাখতে লাগবে ইন্টারন্যাশনাল ডে অফ স্পোর্ট, ইন্টারন্যাশনাল ডে অফ স্পোর্ট ফর ডেভেলপমেন্ট ফর ডেভেলপমেন্ট ফর ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যান্ড পিস। আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন করা হয়ে থাকে। এবার প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক ক্রীড়া দিবস 6 এপ্রিল পালন করা হয় কেন, বা এটা পালন করার পিছনে মেন কারণটা কি? আন্তর্জাতিক ক্রীড়া দিবস এটাকে পালন করার পিছনে কারণটা কি? এর গুরুত্বটা কোথায়? এর গুরুত্বটা তোমাদের মনে রাখতে লাগবে যে, ধরো আমি বলছি দুটি গ্রামের মধ্যে ঝগড়া রয়েছে, কিন্তু তারা যদি কোনো একটা মাঠের মধ্যে দুটা গ্রাম থেকে খেলতে আসে, দেখবে তাদের মধ্যে কিছুটা হলো আন্তরিকতা তৈরি হবে, বা তিক্ততা ভাবটা যেটা কমে যাবে, ভ্রাতৃত্ব ভাবের উন্মোচন ঘটবে। তো মোট কথা এটাই যে শান্তি স্থাপনের ক্ষেত্রে অর্থাৎ স্পোর্ট ফর পিস খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ শান্তির জন্য স্পোর্ট ফর পিস, অর্থাৎ শান্তি রক্ষার জন্য খেলাধুলা খুব ইম্পর্টেন্ট। মানে খেলাধুলা মানে কি, একত্রিত দল বেঁধে খেলা। তো তো সেক্ষেত্রে কি হয়,
ভ্রাতৃত্ব ভাবটা বেড়ে যায়, এই একটা গুরুত্ব রয়েছে। দেন হচ্ছে সোশ্যাল ডেভেলপমেন্ট ঘটে। সোশ্যাল ডেভেলপমেন্ট বলতে কীরকম, যে তোমার খেলাধুলা মানে কি একটা দলগত কাজ, টিম ওয়ার্ক একটা। যখন কেউ টিম ওয়ার্ক করবে তখন অবভিয়াসলি কী হবে, দলগত কাজের ক্ষেত্রে একটা শৃঙ্খলা থাকবে, একটা হচ্ছে সহনশীলতা তৈরি হবে। অর্থাৎ তরুণ সমাজ মানে খারাপ পথ থেকে দূরে, তরুণ সমাজকে খারাপ পথ থেকে দূরে রাখতে সাহায্য করে কি এই ক্রীড়া জগৎ। তো এইটা একটা ইম্পর্টেন্স রয়েছে। অর্থাৎ সোশ্যাল ডেভেলপমেন্ট মানে কেন খেলা ইম্পর্টেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্টের জন্য স্পোর্টস ইম্পর্টেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট। থার্ড হচ্ছে তোমার অ্যাকচুয়ালি স্বাস্থ্যই সম্পদ বলে না, ব্যাপারটা এইরকমই, যে স্বাস্থ্য আর সুস্থতা এটার জন্য খেলার গুরুত্ব অপরিসীম। অর্থাৎ হেলথের জন্য কিন্তু তার জন্য এত গুরুত্ব দেওয়া হয়, তো সেই জন্য প্রতি বছর 6 এপ্রিল বিশ্বজুড়ে পালন করা হয়ে থাকে আন্তর্জাতিক ক্রীড়া দিবস। ঠিক আছে? আচ্ছা, তোমাদের এখানে আমি বলি, তোমরা ধ্যান দিয়ে শুনবে। পরপর কতগুলো দিবস তোমাকে মনে রাখতে লাগবে। 5ই এপ্রিল 5ই এপ্রিল 5ই এপ্রিল আর 6 এপ্রিল পরপর মনে রাখবে, তাদের তোমাদের জন্য সুবিধা হবে। 6 এপ্রিল, 6 এপ্রিল আর 5ই এপ্রিল। 6 এপ্রিল তো তোমরা এখনই পড়লে, আন্তর্জাতিক ক্রীড়া দিবস। আর 5ই এপ্রিল যেটা মনে রাখবে সেটা হচ্ছে জাতীয় সামুদ্রিক দিবস। জাতীয় সামুদ্রিক দিবস, জাতীয় সামুদ্রিক দিবস কবে পালন করা হয়? জাতীয় সামুদ্রিক দিবস পালন করা হয় 7ই এপ্রিল। আচ্ছা, বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়, যেটা পরীক্ষায় খুবই আসে, বলো কেউ আমাকে। বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়, যেটা পরীক্ষায় খুবই আসে? বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়, পরীক্ষায় খুব আসে, বলো। 5th জুন। 5th জুন, 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়ে থাকে। আচ্ছা, আন্তর্জাতিক যোগ দিবস, আন্তর্জাতিক যোগ দিবস কবে পালন করা হয়? আন্তর্জাতিক যোগ দিবস, আন্তর্জাতিক যোগ দিবস কবে পালন করা হয়, কেউ বলতে পারবে? আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয় 21শে জুন। 21শে জুন পালন করা হয় আন্তর্জাতিক যোগ দিবস। এই দিবসগুলো তোমাদের মনে রাখতে লাগবে। নেক্সট দেখো এখানে মাদ্রাজ হেজহক। মাদ্রাজ হেজহক, প্রথমে ছবিটার দিকে তাকাও ভালো মতো। মাদ্রাজ হেজহক ছবিটা দেখে তোমাকে কি মনে হচ্ছে? তাকাও ঠিকঠাক করে। মাদ্রাজ হেজহক ভারতের প্রধানত কোন ভৌগোলিক অঞ্চলে পাওয়া যায়? ভারতের প্রধানত কোন ভৌগোলিক অঞ্চলে পাওয়া যায় মাদ্রাজ হেজহক? তো এটা ডেসক্রিপশন আগে আমি দিয়ে আমার এটা সম্পর্কে আমি ডিটেল বলি আগে, শোনো। মাদ্রাজ হেজহক এটা হলো একটা ছোট স্তন্যপায়ী প্রাণী। এটা কিন্তু স্তন্যপায়ী প্রাণী, ঠিক আছে? স্তন্যপায়ী প্রাণী, যেটা দেখতে অনেকটা কীরকম, অনেকটা সজারুর মতো দেখতে। এটা কিন্তু সজারু নয়, এটা সজারুর মতো দেখতে। এর আকারটা অনেক ছোট, এদের গায়ে ছোট ছোট কি রয়েছে, কাটা রয়েছে। ছবি দেখেই তোমরা বুঝতে পারছো, তাই না? আচ্ছা, এরা মেনলি কোথায় থাকে বা কোথায় এদেরকে আমরা পাবো? মেনলি যদি আমরা এদেরকে দেখি তাহলে এদেরকে আমরা ওই তামিলনাড়ু, কেরালা বা অন্ধ্রপ্রদেশ, এদের কোনো এই জায়গার গ্রামগুলোর মধ্যে না শুষ্ক মাঠ বা ঝোপঝাড়ের দিকে যদি যাওয়া যায় তাহলে দেখা যাবে তাদেরকে দেখার সম্ভাবনা কিন্তু রয়েছে। আচ্ছা, ওখানকার যে লোকাল ল্যাঙ্গুয়েজ বলে তামিল ভাষায় এই প্রাণীটাকে কি নামে ডাকা হয় বলো তো? তামিল ভাষায় এই প্রাণীটাকে ডাকা হয় মুল্লেলি নামে। মুল্লেলি নামে ডাকা হয় লোকাল ল্যাঙ্গুয়েজ। এটা তো আমরা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করছি, মাদ্রাজ হেজহক, ঠিক আছে? এটাকে মুল্লেলি নামে ডাকা হয় লোকাল ল্যাঙ্গুয়েজে। আচ্ছা, এই প্রাণীটার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। এরা সেলফ ডিফেন্স করার জন্য, অর্থাৎ নিজেকে আত্মরক্ষা করার জন্য যখন বিপদের সম্মুখীন হয় বা বিপদ অনুভব করে, তখন কোনো শিকারী প্রাণী যদি এদের আক্রমণ করতে আসে, এরা নিজের শরীরকে একটা বল বা গোলকের মতো
করে গুটিয়ে নেয়, বল বা গোলকের মতো করে নিজেকে গুটিয়ে নেবে, ঠিক আছে? তখন কি হবে ভাবো, এর গায়ে কিন্তু প্রচুর কাঁটা আছে, দেখতে পাচ্ছ? বল বা গোলকের মতো যখন গুটিয়ে নেবে, তখন কাঁটাগুলো কি হয়ে যাবে, আরো খাড়া খাড়া হয়ে যাবে। তখন শত্রু এদের কামড় দিতে বা ধরতে কিন্তু ভয় পাবে। এইভাবে তারা কিন্তু সেলফ ডিফেন্ড করে থাকে, অর্থাৎ নিজেকে আত্মরক্ষা করে থাকে। তবে এরা খায় কি? এরা ছোট ছোট পোকামাকড় খেয়ে জীবন ধারণ করে। যদি আমরা বলি, এরা হচ্ছে কিন্তু প্রাকৃতিক বন্ধু। এই প্রাণীরা হচ্ছে প্রাকৃতিক বন্ধু। কেন প্রাকৃতিক বন্ধু? অ্যাকচুয়ালি এরা কৃষি জমিতে ক্ষতিকর পোকা দমনে সাহায্য করে থাকে, অর্থাৎ কৃষি জমির ক্ষতিকর পোকাগুলোকে খেয়ে নেয়, অর্থাৎ কৃষি জমির রক্ষার্থে হেল্প করে। তো এই জন্য এদেরকে প্রাকৃতিক বন্ধুও কিন্তু বলা হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, এদেরকে আমরা পাবো কোথায়? ছবি তো বুঝে গেলাম, ডিটেলসও বুঝে গেলাম, কিন্তু এদের জেনারেলি দেখতে পাওয়া যায় কোথায়? তো এদের দেখতে পাওয়া যায় পেনিনসুলার ইন্ডিয়াতে, অর্থাৎ বলতে গেলে উপদ্বীপীয় ভারতে আমরা এদেরকে দেখতে পাবো। তাহলে উত্তর কি হয়ে যাবে? এখানকার উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, উপদ্বীপীয় ভারতে আমরা মাদ্রাজ হেঘক এই ধরনের প্রাণীগুলোকে দেখতে পাবো। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছ? মাদ্রাজ হেজহক কোথায় পাওয়া যাবে? এটা হবে উপদ্বীপীয় ভারতে। তবে এই যে লিখে আছে, শর্ট করে লিখে দিয়েছি, এটি একটি ছোট স্তন্যপায়ী প্রাণী যা মূলত দক্ষিণ ভারতের কোথায় তামিলনাড়ু কেরালার শুষ্ক অঞ্চলে বাস করে। এটা রিসেন্টলি নিউজের মধ্যে আসছে, তো তার জন্য ইম্পর্টেন্ট পরীক্ষা আসতে পারে। নেক্সট হচ্ছে, এটাকে ভালো মতো দেখো, মহাকাশ অভিযানের জন্য সৌর প্যানেল তৈরি করতে কোন কোম্পানি এনএসআইএল এর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? দেখো, সৌর প্যানেলের কথা বলছি, এইটাকে প্রথমে হাইলাইট করো, এই বিষয়টাকে দেখো, সৌর প্যানেল। সৌর প্যানেল, তো প্রথমত আমি তোমাদের বলবো, এই যে সৌর প্যানেল যেগুলো আছে, অর্থাৎ সোলার প্যানেল যেগুলি আছে, যে প্যানেলগুলি আমরা আমাদের ধরো বাড়ির ছাদে সোলার প্যানেল যে সমস্তগুলো দেখি আর কি, জেনারেলি রাস্তাঘাটের যে সোলার প্যানেলগুলো দেখা যায়, সেই সোলার প্যানেলগুলোকে কি মহাকাশে ব্যবহার করা যাবে? তোমাদের আমি যদি বলি, উত্তর হচ্ছে না, যাবে না। কেন যাবে না? কারণ হচ্ছে মহাকাশের যে পরিবেশ, সেখানকার পরিবেশ পৃথিবীর মতো নয়। সেখানকার পরিবেশ, সেখানকার ওয়েদার সমস্ত কিছুই আলাদা পৃথিবীর থেকে। তো অবভিয়াসলি তুমি এখানে মানে পৃথিবীতে যে সমস্ত সোলার প্যানেলগুলোকে ইউজ করছো, সেগুলো কিন্তু মহাকাশে ব্যবহার করা যাবে না। কেন যাবে না? ব্যাপারটাকে বোঝো, যে পৃথিবীতে বায়ুমণ্ডল আমাদের কি করে? সূর্যের অতিরিক্ত তেজস্ক্রিয়তা থেকে রক্ষা করে, কিন্তু মহাকাশে এই ধরনের কোনো সুরক্ষা নেই, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে, সেখানকার প্যানেলগুলোকে প্রচণ্ড গরম, হাড় কাঁপানো ঠান্ডা এবং মারাত্মক মহাজাগতিক রশ্মি সহ্য করার মতো ক্ষমতা রাখতে হয়। অর্থাৎ মহাকাশে যেগুলো থাকবে, তাদেরকে কিন্তু প্রচণ্ড গরম, হাড় কাঁপানো ঠান্ডা, মারাত্মক মহাজাগতিক রশ্মি সহ্য করার কিন্তু ক্ষমতা অবশ্যই রাখতে লাগবে। তো এই ওইভাবেই গবেষণা করেই কিন্তু প্যানেল বানাতে লাগবে, সৌর প্যানেল। তো নর্মালি আমরা যে সোলার সেলগুলোকে দেখি, সোলার প্যানেলগুলোকে দেখি, এই প্যানেলগুলো কিন্তু মহাকাশে ব্যবহার করার উপযোগী নয়। তো মহাকাশে ব্যবহার করা যাবে এই ধরনের শক্তপোক্ত প্যানেলেই তৈরি করছে কে? ধ্রুব স্পেস। কে তৈরি করবে? সেটা তৈরি করবে হচ্ছে ধ্রুব স্পেস। এটা তৈরি করবে ওই ধরনের সোলার প্যানেল, যেটা মহাকাশে ব্যবহার করা যাবে। এবার ব্যাপারটা কি হয়? ধ্রুব স্পেস সেই সোলার প্যানেলগুলোকে তৈরি করবে, ঠিক? কিন্তু বিক্রি করার দায়িত্বটা কার? বিক্রি করার দায়িত্বটা হচ্ছে এনএসআইএল এর। এনএসআইএল, তাহলে ধ্রুব স্পেস জাস্ট ওটাকে তৈরি করবে সোলার প্যানেলগুলো, কিন্তু বিক্রি করার কাজটা কার? এনএসআইএল। তার জন্য ধ্রুব স্পেস আর এনএসআইএল একজন আরেকজনের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে, এই এনএসআইএল এর পুরো নাম কি? এর পুরো নাম হচ্ছে নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড। নিউ স্পেস নিউ স্পেস ইন্ডিয়া নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড। আর ধ্রুব স্পেস সমঝোতা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে একজন আরেকজনের সাথে।
বানাবে কে বলো তো? বানাবে যে ধ্রুব স্পেস বানাবে সোলার প্যানেল। নেক্সট এখানে দেখো, ভারতের প্রথম প্রোটোটাইপ ফার্স্ট ব্রিডার রিয়াক্টর পিএফবিআর কোথায় সফলভাবে ক্রিটিক্যালিটি অর্জন করেছে? দেখো এই ধরনের কোশ্চেনে কিন্তু সেন্ট্রাল এক্সামগুলোতে আসে। তুমি দেখবা যে কোশ্চেন পড়ে না কিছুই বুঝবে না অনেক সময়। অ্যাকচুয়ালি এই কোশ্চেনগুলো হচ্ছে টেকনোলজির কোশ্চেন অ্যাকচুয়াল বলতে গেলে। তো তার জন্য এগুলা তোমাকে কি বলতো মানে বুঝতে লাগবে যে কোন টার্মটার কি মানে। আমরা শুধু যদি টার্মের মানে না বুঝে শুধুমাত্র এই প্রশ্নটার উত্তর এটা, এই প্রশ্নটার উত্তর এটা এভাবে পড়ে যাই, তাহলে কিন্তু লাভের লাভ তোমাকে কিছু হবে, তোমার কিন্তু সেভাবে কিছু হবে না, এবং সবচেয়ে বড় কথা পড়তেও ভালো লাগবে না আর মনেও থাকবে না, ওই জন্য জানতে লাগবে। দেখি, তো ভারতের প্রোটোটাইপ ফার্স্ট ব্রিডার রিয়াক্টর, তো এই বিষয়ে আমি যদি বলি, তো প্রথমত হচ্ছে কি ফার্স্ট ব্রিডার রিয়াক্টর নামটা এরম কেন হয়েছে। আচ্ছা তার আগে আমি বলি যে পারমাণবিক চুল্লির বিষয়টা বোঝো। সাধারণ পারমাণবিক চুল্লি যদি বলো, সাধারণ পারমাণবিক চুল্লি, সাধারণ পারমাণবিক চুল্লি, সাধারণ পারমাণবিক চুল্লি, দেখো সাধারণ পারমাণবিক চুল্লি এখানে কি হয়, এখানে জেনারেলি জ্বালানি হিসাবে ইউরেনিয়াম ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? জ্বালানি হিসাবে ইউরেনিয়াম ব্যবহার করা হয়, ইউরেনিয়াম ব্যবহার করা হয়। যেটা কি মানে এই সমস্ত চুল্লিতে তুমি যখন সাধারণ পারমাণবিক চুল্লিতে ইউরেনিয়াম ব্যবহার করবে, সেই ইউরেনিয়াম ব্যবহার করার সাথে সাথে প্রায় শেষ হয়ে যায়। কিন্তু ফার্স্ট ব্রিডার রিয়াক্টর এর মধ্যে কিছুটা পার্থক্য আছে। কি পার্থক্য আছে? এক্ষেত্রে এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে যেটা হয় যে তোমার জ্বালানি কিন্তু সহজে ফুরোবে না, সেখানে জ্বালানি তোমার সেভাবে ফুরোবে না। এখানে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইউরেনিয়াম শুষে নিয়ে, ধরো ইউরেনিয়াম তুমি ব্যবহার করছো কিন্তু ইউরেনিয়াম থাকছে না, ইউরেনিয়াম ওই ফার্স্ট ব্রিডার রিয়াক্টরে কি হয় চেঞ্জ হয়ে গিয়ে ওটা প্লুটোনিয়ামে পরিণত হয়। প্লুটোনিয়াম, প্লুটোনিয়াম, তাহলে ইউরেনিয়াম থেকে কনভার্ট হয়ে কি তৈরি করে? প্লুটোনিয়াম তৈরি করে। এই প্লুটোনিয়াম নিজেও একটা অত্যন্ত শক্তিশালী একটা পারমাণবিক জ্বালানি। এতে কি হয়, এতে যে জিনিসটা হয় সেটা হচ্ছে এই প্লুটোনিয়ামের জন্য তোমার ভারতে থোরিয়াম প্রয়োজন। তো ভারতে প্রচুর পরিমাণে থোরিয়াম আছে, কিন্তু ইউরেনিয়ামের পরিমাণ ভারতে যথেষ্টই কম। তো তার জন্য ইউরেনিয়াম ফুরিয়ে গেলেও যেহেতু আমাদের দেশেই থোরিয়াম বেশি আছে, তার জন্য কয়েক দশক ধরে বিদ্যুৎ তৈরিতে সেরকম কোনো আমাদের সমস্যা হবে না। তার জন্য এই প্রযুক্তিতে অ্যাপ্লাই করা হচ্ছে যে ইউরেনিয়াম ফুরিয়ে যেতে পারে, ইউরেনিয়াম বাইরের থেকে নিয়ে আসতে লাগে, কিন্তু থোরিয়াম কিন্তু আমাদের অ্যাভেলেবেল। এবার প্রশ্ন হচ্ছে থোরিয়াম পাওয়া যায় কোথায়? থোরিয়াম জেনারেলি তোমরা মনে রাখবে সেটা সমুদ্রের বালির মধ্যে, কিন্তু আমাদের এখানে থোরিয়াম কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো তার জন্য এই প্রযুক্তিটাকে কাজে লাগানো হচ্ছে। আচ্ছা, এফবিআর ফার্স্ট ব্রিডার রিয়াক্টর কেন? দেখো এটাতে প্রথমত বললাম তো থোরিয়াম, দ্বিতীয়ত হচ্ছে ব্রিডার কেন? ব্রিডার মানে দেখো তুমি যদি ইউরেনিয়ামকে নিউট্রন দিয়ে হিট করো না, তাহলে এটা ভেঙে গিয়ে আরও আরও 3টা নিউট্রন তৈরি করে। ওটাকে আবার একটা ইউরেনিয়ামকে হিট করে আবার 3টা করে, এক একটা নিউট্রন থেকে 3টা করে নিউট্রন তৈরি হয়। তো এতে কী হবে বলো তো? নিউট্রনের সংখ্যাটা বেড়ে যাচ্ছে। যখনই নিউট্রনের সংখ্যাটা বেড়ে যাচ্ছে তখনই কি হচ্ছে? তখনই আরও বেশি পরিমাণে তাপ উৎপন্ন হচ্ছে। তো ইউরেনিয়ামে যেটা হতো মোটামুটি যে সাধারণ পারমাণবিক চুল্লিতে যেটা হতো সেক্ষেত্রে কি হতো, জ্বালানি ফুরোতো। আর এখানে কি হবে, জ্বালানি ফুরোলেও কিন্তু তার থেকে যে রেজাল্টটা পাওয়া যাবে, রেজাল্টটা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে। ফর এক্সাম্পল বিষয়টাকে বোঝানোর জন্য আমি তোমাদের বলি, ধরো কতগুলা মোমবাতি তুমি পরপর 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 করে অনেকগুলা মোমবাতি তুমি রেখেছো এক জায়গার মধ্যে। তুমি যদি একটা মোমবাতিকে জাস্ট জ্বালিয়ে দাও, কি হবে? এই মোমবাতিটা ফুরিয়ে যেতে 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 আরও 2টা মোমবাতি জ্বলতে শুরু করবে না এখানে হিট পেয়ে? এই 2টা মোমবাতি ফুরিয়ে যেতে যেতে আরও এদিকে অনেক কয়েকটা মোমবাতিকে জ্বালিয়ে দিবে কি না? এরা আবার এদেরকে জ্বালিয়ে দেবে কি না? এই সেম কেস। কিন্তু
পিএফবিআর এর মধ্যে হয়ে থাকে, অর্থাৎ প্রোটোটাইপ ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টরের মধ্যে হয়ে থাকে। তো এটা কোথায় রয়েছে? এটা প্রথম তৈরি হলো কোথায়? এটা হচ্ছে তামিলনাড়ুতে। খুব ইম্পর্টেন্ট, তামিলনাড়ুতে। তামিলনাড়ুর কোথায়? কালপক্কমে। তাহলে ভারতের প্রথম প্রোটোটাইপ ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টর এর স্থান সফলভাবে ক্রিটিক্যালিটি অর্জন কে করেছে? ক্রিটিক্যালিটি অর্জন করেছে। বুঝতে পারলে? ক্রিটিক্যালিটি মানে কি? এবার প্রশ্ন অনেকের হতে পারে যে ক্রিটিক্যালিটি মানে কি? দেখো, তুমি যদি ধরো কোনো একটা জ্বালানি জ্বলার জন্য বা জ্বালানোর জন্য তার একটা কি আছে? তাপন মূল্য আছে, বা না, তাপন মূল্য না, তার একটা হিটিং পয়েন্ট আছে, ইগনিশন পয়েন্ট আছে, যে টেম্পারেচারে আসার পর সেটা জ্বলতে শুরু করে। ফর এক্সাম্পল, তুমি কাঠ জাস্ট উনুনের মধ্যে ঢুকিয়ে দিলেই, একটু আগুন জ্বালালেই কাঠটা কিন্তু জ্বলতে শুরু করবে না। ওই কাঠটা জ্বলার জন্য কিছুটা টাইম নেবে, এবং যখন সেটা হিট হবে তারপরে কিন্তু সেটা জ্বলতে শুরু করবে। ঠিক একই রকমভাবে ওই বিষয়টাকে বলা হয় এখানে ক্রিটিক্যালিটি। ঠিক আছে? তো যাই হোক, এটার উত্তর হয়ে যাবে কি বলতো? কালপক্কম, তামিলনাড়ু। তো এই ধরনের প্রশ্ন কিন্তু সেন্ট্রাল এক্সামগুলোতে আসে, তোমাকে জানতে লাগবে যে কোন জিনিসটা কি, তাহলে পড়তে মন চাইবে। আচ্ছা, এটা আমি উত্তর দেব না, এটা অনেকেই জানো। ভাই আমাকে উত্তর বলো। রাঙ্গালি বিহু রিসেন্টলি হয়ে গেল, আর এটা জেনারেলি তোমরা স্ট্যাটিক জিকের মধ্যেও পড়ো। বলো আমাকে, রাঙ্গালি বিহু উৎসবটি মূলত কোন রাজ্যের নববর্ষ? রঙ্গালী বিহু, বলো। রঙ্গালী বিহু কোন রাজ্যের? আসাম। হ্যাঁ, রঙ্গালী বিহু হচ্ছে আসামের রঙ্গালী বিহু। এর আরেক নাম হচ্ছে বহাগ বিহু। রঙ্গালী বিহুকে কি বলা হয়? বহাগ বিহু। তো যাই হোক, বহাগ বিহু আর রঙ্গালী বিহু অসমীয়া ক্যালেন্ডারের কি প্রথম দিন। অসমীয়া ক্যালেন্ডারের প্রথম দিন হচ্ছে রঙ্গালী বিহু বা বহাগ বিহু। এটা কি বসন্তের আগমনে পালন করা হয়ে থাকে। তার জন্য আসামে কিছুদিন আগেই হয়ে গেল আসামে বহাগ বিহু বা রঙ্গালী বিহু। নেক্সট, গভর্নমেন্ট ই মার্কেটপ্লেস পোর্টালটি কোন কেন্দ্রীয় মন্ত্রকের অধীনে কাজ করে? প্রথমত জানি যে জিইএম, গভর্নমেন্ট ইন গভর্নমেন্ট ই মার্কেটপ্লেস, এটা কি? তোমরা অ্যামাজন ফ্লিপকার্ট এটা তো জানো। অ্যামাজন ফ্লিপকার্ট কি, বলো আমাকে। অ্যামাজন ফ্লিপকার্ট এটাতে কি হয় বলো, কেউ বলো। অ্যামাজন ফ্লিপকার্ট এগুলা কেমন সংস্থা, বা এগুলা কি কি ধরনের প্ল্যাটফর্ম বলো? কেউ বলো আমাকে। ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং, রাইট। ডিজিটাল মার্কেটিং, ঠিক বলেছো। অ্যামাজন ফ্লিপকার্ট হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তবে তবে অ্যামাজন ফ্লিপকার্ট এগুলা প্রাইভেট সংস্থা নাকি গভর্নমেন্ট কোনো সংস্থা, আমাকে বলো। এটা গভর্নমেন্ট কোনো সংস্থা নাকি প্রাইভেট সংস্থা? মালিক কে? প্রাইভেট না? এগুলো ফুললি প্রাইভেট, এগুলো কিন্তু প্রাইভেট সংস্থা। প্রাইভেট সংস্থা, ঠিক আছে। তো এই সংস্থাগুলা কি করে, অনেক সময় নিজেদের মতো করে দাম বাড়ানো কমানো এগুলা সমস্ত কিছু করে, তাই কি না? তো গভর্নমেন্ট কি করেছে, এই অ্যামাজন ফ্লিপকার্টের মতনই নতুন একটা পোর্টাল চালু করেছে, সেটা জিইএম, গভর্নমেন্ট ইন মার্কেট প্লেস। এই পোর্টালটা চালু হয়েছে। তবে এই পোর্টালটা কিন্তু অনেক আগেই চালু হয়েছে, বুঝতে পেরেছো? অনেক আগেই কিন্তু এই পোর্টালটা চালু হয়েছে, জিইএম। তবে এই পোর্টালটা মেনলি কারা ব্যবহার করছে? এই পোর্টালটা এখন পর্যন্ত যারা ব্যবহার করছে তারা হচ্ছে সরকারি কোনো দপ্তরের কোনো কর্মচারী, সরকারি দপ্তর বা সংস্থা বা রাষ্ট্রীয় মালিকানাধীন কোনো কোম্পানি, তারা তাদের পণ্য এবং পরিষেবাগুলোকে কেনাকাটার জন্য এই প্ল্যাটফর্মটা ব্যবহার করছে। তবে আশা করা যায় আগামী দিনে এই সাধারণ পাবলিকও এই প্ল্যাটফর্ম থেকে কেনাকাটা করবে। কারণ এই প্ল্যাটফর্মের মধ্যে কি আছে বলো তো? ট্রান্সপারেন্সি আছে। যে জিনিসটার দাম যত ঠিক ততই নেয়, না বেশি না কম। আর এখানে কোনো কি নেই বলো তো? মিডিলে কোনো তোমার দালাল চক্র নেই বলতে গেলে। ডিরেক্টলি যে বিক্রি করবে তার কাছ থেকে যে নেবে, তাদের মধ্যে ট্রানজেকশন হবে, তাদের মধ্যে আহ, পণ্য আদান প্রদান হবে। কিন্তু এরকমটা হবে না যে পণ্য আর টাকা আদান প্রদান হবে, কিন্তু এরকমটা হবে না যে
যে মিডিলে কোনো দালাল চক্র আছে, এই জিইএম এটা কিন্তু সামনে এগোবে আগামী দিন, আমার যেটা মনে হয়। তবে দেখা যাক কতদিনে হয়। তবে চালু হয়েছে 2016-তে, কিন্তু আমরা অনেকেই জানি না এটা 2016-তে কিন্তু চালু হয়েছে 9 আগস্ট। তবে হ্যাঁ, জানলেও কি হবে, আমাদের জন্য তো এখনো তৈরি হয় নাই, ওটা সরকারিভাবে মানে জিনিসপত্রের আদান প্রদান হচ্ছে, ঠিক আছে। তো জিইএম কেন ব্যবহার করা হয় যদি সংক্ষেপে আমরা বলি, সব লেনদেন অনলাইনে হয়, তাই কারচুপির কোনো ভয় থাকে না প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে প্রতিযোগিতামূলক বাজার হওয়ায় সরকার অনেক কম দামে ভালো মানের জিনিস তোমাকে কী করতে পারে, দিতে পারবে। মোট কথা হচ্ছে এটা হচ্ছে ফ্লিপকার্ট অ্যামাজনের মতনই একটা প্ল্যাটফর্ম, গভর্নমেন্ট ই মার্কেট প্লেস। বুঝতে পেরেছো? তাহলে এখন প্রশ্ন হচ্ছে এটা কে তৈরি করেছে, তাহলে বলো তো কে তৈরি করতে পারে, তোমরা এবার বলো। তোমার অপশনগুলো পড়ো, পড়ার পর কি মনে হয় কে তৈরি করতে পারে তাহলে? কেনাকাটার বিষয় তো, কেনাকাটার বিষয় মানে বিজনেস টাইপের কিছু বিষয়, প্রোডাক্ট উৎপাদন। আমি বললাম যে যারা প্রোডাক্ট তৈরি করবে তারা ডিরেক্টলি বিক্রি করবে, আর যে কিনবে তাদের কাছে ডিরেক্টলি নেবে, মিডিলে কোনো মিডিল ম্যান কেউ থাকবে না। তাহলে তোমরা এখানে কাজে লাগো, বলো কে তৈরি করতে পারে। দাদা অর্থমন্ত্রক। না, অর্থ মন্ত্রক ভাই হবে না, অর্থ মন্ত্রক তৈরি করবে না, এটা তৈরি করেছে বাণিজ্য ও শিল্প মন্ত্রক, মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মিনিস্ট্রি অফ কমার্স, মিনিস্ট্রি অফ ডবল এম হবে, হলো মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আচ্ছা ভাই বলো তো, আমি যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়াই ওগুলো কি মনে থাকে কি থাকে না বলো? ওগুলো মোটামুটি মনে থাকে তো? রিভিশন দেবা? তাহলে পারো। আমি তোমাদের জন্য কিন্তু ফাইল রেডি করছি, অলরেডি অনেকটা ফাইল রেডি হয়ে গেছে, আমি তোমাদের দিয়ে দিব, ওটা প্রিন্ট আউট করে নিবা, মানে যা পড়াচ্ছি এটাই তোমরা পাবে, বাট এই ফরম্যাটে না, কারণ এই ফরম্যাটে তোমাদের অনেক বেশি পেজ লাগবে। আমি ওগুলো কনসাইজ ওয়েতে তৈরি করছি যাতে পেজ কম লাগে, তোমরা প্রিন্ট করে নিতে পারো, ঠিক? অলরেডি অনেকটাই তৈরি হয়ে গেছে, আমি তোমাদের দিয়ে দেবো। আচ্ছা ওইটাই জিইএম, জিইএম বুঝতে পেরেছো? তবে জিইএম থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে এখান থেকে, 2025-26 অর্থবর্ষে জিইএম যে পোর্টালটা আছে সেটা কত টাকা জিএম ভি অতিক্রম করার রেকর্ড করেছে, সেটা হয়ে যাবে 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা। কারণ সরকারি কেনাকাটায় স্বচ্ছতা আনায় এর লেনদেনের পরিমাণ ব্যাপক বৃদ্ধি পেয়েছে, বুঝতে পেরেছো কি বললাম? যে এদের মধ্যে ট্রান্সপারেন্সি আছে, যে জিনিসের দাম যত সেই অনুযায়ী কিন্তু দাম কিন্তু নিচ্ছে এই প্ল্যাটফর্ম। লাস্ট এটা করো, এটা করেই আমরা সায়েন্সে চলে যাব। এই কোশ্চেনটাকে করো, লাস্ট এই কোশ্চেনটাকে করো দেখি। এবার কি হলো? হ্যাঁ, এই প্রশ্নটাকে করো। সম্প্রতি সংবাদে দেখা যাওয়া করোনিমা ধৃতি আসলে কিসের নাম? ইম্পর্টেন্ট, এই টাইপের কোশ্চেনে পরীক্ষা আসে, করোনিমা ধৃতি অ্যাকচুয়ালি কিসের নাম? অ্যাকচুয়ালি তোমরা কৃমি তো জানো, কৃমি, কৃমি। তো কৃমি যে প্রজাতির মধ্যে পড়ছে, ঠিক একই প্রজাতির মধ্যে পড়েছে এটা, এটা করোনিমা ধৃতি, সেম প্রজাতি, মানে কৃমি যে প্রজাতি। তো কৃমি কোন প্রজাতির মধ্যে পড়ছে? কৃমি হচ্ছে নিমাটোডা প্রজাতির মধ্যে পড়ছে, কৃমি হচ্ছে নিমাটোডা। কিসের মধ্যে পড়বে বললাম ভাই? কৃমি হচ্ছে নিমাটোডার মধ্যে কিন্তু পড়বে, হ্যাঁ। তো এটা না রিসেন্টলি, আচ্ছা এই প্রজাতিটার নামকরণ করা হয়েছে কিভাবে? এটা হচ্ছে অ্যাকচুয়ালি জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটাকে আবিষ্কার করেছে, জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এবার জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বর্তমান যে ডিরেক্টর, জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে বর্তমান ডিরেক্টর তার নাম হচ্ছে ডক্টর ধৃতি ব্যানার্জি, ডক্টর ধৃতি ব্যানার্জি, ধৃতি ব্যানার্জি, ডক্টর ধৃতি ব্যানার্জি। এই যে তার এই ধৃতি থেকে এখানে ধৃতি লাগিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, ধৃতি। তো নিমাটোডা হলো ক্ষুদ্র, অত্যন্ত ক্ষুদ্র কৃমি জাতীয় প্রাণী বলতে গেলে।
এটা কোথায় বসবাস করে? এটা হচ্ছে সমুদ্রের কোনো পলি বা মাটির নিচে বসবাস করে। ছবিটা দেখেই বুঝতে পারছো এটা কমপ্লিট একটা ডায়াগ্রাম। মানে এখানে দেখো যে এরকম দেখতে হয়, চ্যাপ্টার টাইপের হয়, ক্রিমের মতো। আচ্ছা, এটা মুখের দেখো, মুখের স্ট্রাকচারটা কেমন? মুখের স্ট্রাকচারটা দেখো, এখানে দেখানো হয়েছে মুখের স্ট্রাকচার, বুঝতেই পারছো। আচ্ছা, এটা কোথায় পাওয়া গেছে? এটা হচ্ছে তোমার এই যে আমাদের যে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার দীঘা যে জায়গাটা আছে, দীঘা সবাই জানো, দীঘা, এই দীঘা উপকূলের মধ্যে কিন্তু এই প্রজাতিটাকে পাওয়া গেছে। নামকরণ কার নামে হয়েছে? এই যে লেখা আছে ডক্টর ধৃতি ব্যানার্জি, তার সম্মানে এটা করা হয়েছে। বৈশিষ্ট্য কি? ক্ষুদ্র কৃমি এটা, সামুদ্রিক পলি বা মাটির নিচে এটা বসবাস করে। তো যাই হোক, তাহলে বলো এটার উত্তর কি হবে? সম্প্রতি সংবাদে দেখা যাওয়া করণনিমা ধৃতি আসলে কিসের নাম? কি হবে উত্তর তাহলে? বলো বলো কোন অপশনটা তাহলে সঠিক উত্তর হবে? সঠিক উত্তর কোনটা আসবে বলো? সি, অপশন সি। অপশন সি, হ্যাঁ, সামুদ্রিক নেমাটোড, সামুদ্রিক নেমাটোড প্রজাতি। তো এত দূরে পর্যন্ত আমাদের থাকলো, আমরা নেক্সট দিন এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো করবো। অলরেডি তৈরি আছে, আমাকে জাস্ট ছবি অ্যাড করতে লাগবে। অ্যান্ড এই যে তৈরি আছে, সব তৈরি আছে, জাস্ট আমাকে ছবি অ্যাড করতে লাগবে। ডিটেল আমি এতটুকুই লিখাবো, বেশি ডিটেল এখানে লিখাবো না, দরকার নেই আমাদের। আমি যা ডিটেল আলোচনা করছি ভিডিওগুলা শুনতে পারলেই এনাফ মনে রাখার জন্য।